হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, সময় এখন 6:30। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে চলে এসেছি। দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই নতুন ধানগুলো বসানোর পর এত ভালো লাগে। সকাল সকাল যদি ঘুমটা ভেঙে যায় তাহলে এই ছাদে এসে কিছুক্ষণ সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। একবারে ফ্রেশ মুড নিয়ে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। আগেই চলো বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই। আর এর আগে আমি বড়মশাইকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে, আর আমি লেগে পড়েছি বাসি কাজকর্ম গোছানোর কাজে। চলো, ঘরে অনেকটাই ধুলোবালি হয়েছিল, তার উপর বড়মশাই আবার গাড়িটা বার করলো, গাড়ির সাথে অনেকটাই বালি চলে আসে। যাই হোক, সব ঘরগুলোই আমি আগে ঝাঁট দিয়ে নিয়েছি। এখন চলো একটা একটা করে প্রত্যেকটা ঘরই মুছে ফেলি। ঘড়িতে এখন বাজে 8:30। এখন থেকেই আমার বাসি কাজগুলো সব শুরু হয়েছে। সকালে জলখাবার বানানো হয়, তার জন্যই আমার বাসি কাজ গোছাতে একটু দেরি হয়ে যায়। তারপরে আজকে আবার 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, একটু তো দেরি হয়েই গেছে, তাই সকালের কাজগুলো গোছাতে আমার একটু লেটই হয়ে যাবে। আমি দেখো এদিকে ঘর মুছছি, আর আমার মাম্মাম সোনা জল ঘাটার জন্য এদিক ওদিক করে বেড়াচ্ছে। যে বালতিতে জল নিয়ে আমি ঘরটা মুছি, ও একটা ছোট্ট কানি নিয়ে এসে ওই বালতিতে ডুবিয়ে ডুবিয়ে ঘর মুছবে। এখন থেকেই ও আমাকে যা কাজে হেল্প করতে চায়, বড় হলে জানি না কি করবে। যাই হোক, এই জিনিসগুলোও আমি বেশ এনজয় করি, আমার খুবই ভালো লাগে ওর এই ছোট ছোট মুহূর্তগুলো। এদিকে আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, আর একটা চিকচিকির মধ্যে দেখো কিছুটা নোংরা তুলে রেখেছিলাম, সেটা চলো এখন বাইরে ফেলে আসি। ঘরে এসেই চলো চেয়ার টেবিলটা সেট করে নিই। তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কিছু ফেলানো রয়েছে, কোনো কাজই রান্নাঘরে করা হয়নি। আর সকালের আবার টিফিন বানানো হয়েছে, তো অনেকগুলো বাসন জমে গেছে, আগে বাসনগুলো মেজে নিই। রান্নাঘরে আগে বাসন মেজে নিলেই যেন রান্নাঘরের কাজ অনেকটাই কমে আসে। সকালের কাজের মধ্যে আমার সবথেকে বেশি কাজ এই রান্নাঘরের মধ্যেই থাকে। ঘরদোর মুছতে আমার খুব একটা টাইম লাগে না, কিন্তু এই রান্নাঘরে আমার 1-1.5 ঘন্টা লেগেই যায়। জানি না, মুছতে মুছতে যেন সব কিছুই মোছামুছি আরম্ভ করে দিই আমি। এটা একটু করে নিই, ওটা একটু করে নিই, এরকম করতে করতেই আর কি আমার 1-1.5 ঘন্টা লেগেই যায়। বেশিরভাগ সময় আমার 1 ঘন্টাতেই হয়ে যায়, কিন্তু যখন একটু বেশি কাজ থেকে যায় রান্নাঘরে, মানে ওই শনিবার আর মঙ্গলবার, সেদিন আমার 1.5 ঘন্টা টাইম লেগেই যায়। আর প্রত্যেকটা দিন দুবেলায় বলতে পারো আমি হয় ভিম জেল না হলে নিরমা দিয়ে এই ওভেনটা মুছে থাকি। শুধু ওভেনটাই নয়, ওভেনের এই সামনের জায়গাটা, চারিপাশটা আমি এইভাবেই নিরমা জল দিয়ে প্রথমে একটু চেপে চেপে মেজে নিই, তারপরে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে একটা শুকনো কানি দিয়ে মুছে নিই। এতে করে দেখতেও বেশ ভালো লাগে। আর আমি এই ভিডিওতে ভয়েসটা দিচ্ছি একদম সকালবেলা, কয়েকটা পাখি এসে ছাদের ওপর কিচিরমিচির করছে, আর আমি এই ভয়েসটা ছাদের ওপরেই দিচ্ছি, তো বেশ ভালোও লাগছে। যাই হোক, চলো, আমার রান্নাঘরের গ্যাসের জায়গাটা তো মোছা হয়েই গেল, আর এই সুইচ বোর্ডটার কাছেও দেখছিলাম একটু একটু ধুলো জমেছে। আর ঘরের কিছু কোনা কোনা জায়গাতেও একটু একটু ঝুল হয়ে গেছে। একটা ঝুল ঝাড়ু না হলে অত উঁচুতে তো আমি হাতই পাচ্ছি না, তো খুব শিগগিরই আমাকে একটা ঝুল ঝাড়ু কিনতে হবে, না হলে ঘরটা ঝুলঝুল থেকে গেলে একদমই দেখতে ভালো লাগে না। ঝাঁটা দিয়ে আমি যতটা হাত পেয়েছি ততটা তো আমি ঝুল ঝেড়ে নিয়েছি, কিন্তু একটু হাইট করা আমাদের ঘরটা, তার জন্য আর কি বেশি উঁচুতে আমি হাত পাচ্ছি না। ওর জন্য একটা ঝুলঝাড়ু আমার অবশ্যই দরকার, আর খুবই তাড়াতাড়ি লাগবে। তো চলো, ফাইনালি আমার এদিকে রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে। দেখো ক্লিন করার পর ঠিক কত সুন্দর লাগছে। আর এই দুটো কোটো আমি নিরমা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম। এখন সময় হয়ে গেছে 10:30। তো চলো, এখন আমি একটু ভাতও বসিয়ে দিলাম, আর একদিকে একটু ডাল বসিয়ে দিলাম।
জামা কাপড় কাচার রয়েছে, ওদিকে ভাত ডালটা হতে থাক, আর 2 বালতি জামা কাপড়। আর এখন করে যা বৃষ্টি শুরু হয়েছে, রোজ রোজ তো কাচাই যাচ্ছে না, এত জামা কাপড় কেচে মিলবো কোথায়। আর যেই দিনকেই দেখছি একটু বৃষ্টিটা ধরেছে সেদিনকেই আমি সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। এতে করে কাচার টাইমটাও অনেকটা লেগে যাচ্ছে। না হলে রোজকার কাচা যদি রোজকারই কেচে মেলে দেয়া যায় তাহলে সেটাই ভালো হয়। এতে করে সময়টাও কম লাগে আর খাটনিটাও একটু কম হয়। আমি তো এদিকে কাচাকাচি করছিলাম, আর মাম্মাম সোনাও দেখছো জল ঘাঁটতে পেরে ওর ঠিক কতটাই মজা। সারাদিনই যদি ওকে জল ঘাঁটতে দেওয়া হয় ওর তো তাহলে আর কিছুই লাগবে না। ভিজে তো গেছেই অর্ধেকটা, তো কি আর করা যাবে, একবারে কাচাকুচি সেরে নিচে গিয়ে ওকে স্নানটা করিয়ে দেব। আমি এদিকে কাছাকাছি করে নিচ্ছিলাম, আর মাম্মাম সোনাকে দেখো নিচ থেকে এক ব্যাগ খেলনাপাতি নিয়ে চলে এসেছে। ও ওদিকে জলে বসে বসে খেলনাগুলো খেলছে। ওকে তো বারণ করলে কথা শুনবেই না, যতক্ষণ না আমি নিচে যাব ততক্ষণ ও ওইভাবেই জলে খেলা করবে। যাই হোক, কাছাকাছি আমার এদিকে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা কাঁচা হয়েছে আমার, চারিদিকটাতেই আমি মেলে দিয়েছি। তারপরে দেখো ভাবলাম যে মাছগুলো একটু আমি কেটে নিই, কারণ সময় তো অনেকটাই হয়ে গেছে আর কাছাকাছি করতে গিয়েও আমার অনেক লেট হয়ে গেছে আজকে। তো ভাবলাম রান্না বান্নাটা এখন করে নিই। আর ছাদেই নিয়ে চলে এলাম মাছটা, কারণ এই মাছটা আমাকেই কাটতে হবে। আর এটা হচ্ছে সাইটিং মাছ। সাইটিং মাছের এই লেজার কাছটাতে একটা শক্ত পাড়া ডাঁড়া মতন থাকে, কি বলে ওটাকে জানি না। তো ওইটা আর কি কেটে বাদ দিতে হয়েছে। আর একটু একটু আঁশ থাকে, খুব একটা বেশি আঁশ থাকে না। মাছগুলো ওদিকে কেটে বেছে নিয়েছি, নিচে রেখে এসেছি। আর মাম্মাম সোনাও দেখো কতটা ভিজে গেছে, বেশ অনেকখানি ওর জল ঘাঁটা হয়ে গেছে। এখন আগে গিয়ে ওকে একটু পরিষ্কার করে দিলাম, স্নান করিয়ে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দেখো এদিকে আমি একটু রান্নাঘরে চলে এলাম। ভাবলাম আগে একটু রান্নাটা করে নেওয়া যাক, কারণ এখনো স্নান করিনি। সকালবেলা বাসি নাইটিটা আমার ছাড়াই ছিল, তার জন্যই রান্নাঘরে এসে রান্নাটা করে নিচ্ছি। নাহলে বরমশাই চলে এলে ওকে টাইম মতো যদি খেতে না দিতে পারি সেটাও আবার এক জ্বালা। যাই হোক, তাই আমি রান্নাটা আগে বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে রোববারে যে মাছগুলো আমি নিয়ে এসেছিলাম, সাইটিং মাছ আর চিংড়ি মাছ কিনে। তো সাইটিং মাছটা আমি 4 পিস মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই আজকে আমি রান্না করব। আলুগুলো একটু ভেজে নিলাম মাছের তরকারির জন্য। তারপর একটু জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর গত 2 দিন ধরে তো নিরামিষ চলছে, মানে সোমবার আর মঙ্গলবার নিরামিষ চলেছে, আজ বুধবার, তার জন্য আজকে একটু মাছই রান্না করে নিচ্ছি। কয়েকদিন ধরেই এত বৃষ্টি পড়ছে যে সবজিওয়ালা ঠাকুমাটা আর আসছেই না। তো তার জন্য আলু দিয়েই মাছটা আজকে আমাকে শুধু ঝোল করতে হলো, কোনো রকম সবজি আজকে আমি রান্না করব না। আর চিংড়ি মাছের না মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এই রান্নাটা হচ্ছে আমার মা খুবই করতো, আগে আমি মায়ের হাতে খেয়েছি, তাই ভাবলাম আমিও একটু করি। চিংড়ি মাছের মাথাগুলো বেশ ভালো ছিল, তো সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম একটু বড়া বানাবো বলে। পেঁয়াজ রসুন টমেটো আর মাথাগুলো একসাথে আমি একটু মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে ওর ওপরে বেসন দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম তোমার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব। তো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে বড়াগুলো আর কি ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মাছটাও আমার হয়ে গেছে, মাছের তরকারিটা নামিয়ে নিলাম। আর বড়াটাও প্রায় ভাজা হয়েই গেছে। এইভাবে কিন্তু খেলেও বেশ ভালো লাগে। মায়ের হাতে আমি খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম আমি একটু বানিয়ে দেখি। খেতে বেশ ভালোই হয়েছিল। এমনি তো আজকে তো কোনো সবজি ছিলই না, তাই আজকে এই যে ডাল আর হচ্ছে মাছের তরকারি আর বড়া, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। রান্না বান্না করার পর রান্নাঘরটা আরও একবার আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। চলো এরপরে বাথরুমটা পরিষ্কার করা যাক, কারণ এরপর আমি স্নান করতে ঢুকবো। তার আগে আমি বাথরুমটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। এখন সময় হয়ে গেছে 1টা, সেই 6:30 থেকে আমার কিন্তু এখনো পর্যন্ত ননস্টপ কাজ চলেই যাচ্ছে। যাই হোক, রান্না বান্নাটা হয়ে গেছে, একটা বড় চিন্তা আমার চলে গেছে, কারণ বরমশাই এলেও ওকে আমি খেতে দিয়ে দিতে পারবো। তো
তো চলো, এখন একটু টাইম আছে, ও আসবে 2-2:30টার সময়, ততক্ষণ আমার স্নান সেরে পুজো দেওয়াও হয়ে যাবে। স্নান করে বেরোনোর সময় আবার ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। কি আর করা যাবে, বৃষ্টি তো বৃষ্টির কাজ করেই যাবে। তো ঠাকুর ঘরটা আমি ভালো করে আগে একটু জল দিয়ে নিচটা একটু লেপে নিলাম। তারপরে দেখো একটু একটু বৃষ্টিটা থেমেছে আর আমি ছাদে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো। না হলে আমাকে আজকে নিচে বেসিনেই ঠাকুরের বাসনগুলো মাজতে হতো। আর আমি বেশিরভাগই ছাদে এসেই বাসনগুলো মাজতে বেশি ভালোবাসি, কারণ এখানেই আমার ঠাকুরের জন্য আলাদা করে আমি ওই হলুদ রঙের কৌটোটার মধ্যে নিরমা রেখে দিই। তো আমার মাজতেও সুবিধা হয়। আর যেহেতু এখানে তুলসী মন্দির রয়েছে, তো এখানে একবার আমি তুলসী মন্দির ধুয়ে তারপরেই নিচে চলে যাই। তো দেখো বৃষ্টিটা কিন্তু আবারও টিপ টিপ করে নেমেছে। তো তাড়াতাড়ি করে চলো, তুলসী মন্দিরটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে হনুমানজিকেও একটু এখানে কি বলতো, ছাদের মধ্যে না ওই জল ঠাকুরটা রয়েছে, তো তো ছিটা ছিটা পড়ে আর কি, তাই আমি রোজই একটু জল দিয়ে স্নান করিয়ে দিই। তো চলো, কয়েকটা ফুল আমি ঝটাপট করে তুলে নিলাম, কারণ ঝমঝম করে বৃষ্টি নামলে আবার আমি ফুল তুলতে পারবো না। এখন যেহেতু গাছেই ফুল ফোটে, তার জন্য আমি চেষ্টা করি রোজই ফুল দিয়েই পুজো দিতে। আগে তো লোকের গাছেও যেতে হতো ফুল তুলতে, মানে আমাদের পাড়ার এখানে একটা গাছ আছে, তো ওই গাছটাতেই যেতাম আর কি ফুল তুলতে। তো এখন আর যেতে হয় না, এখন আমার ছাদে যেটুকু ফুল ফোটে তাই দিয়েই আমার পুজো করা হয়ে যায়। পুজো করে দেখো সজ্জা চলে এলাম রান্নাঘরে। তো না, 5 মিনিট বসেছিলাম, তারপরে বরমশাই এসছে, দিয়ে রান্নাঘরে এলাম। খাওয়া দাওয়া সেরে দেখো চলে এলাম রাতে। অনেকক্ষণ তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, একবারে রাতের বেলায় একটু রান্না করে নিচ্ছি। আজকে বরমশাইয়ের আবদার যে পরোটা খাবে, এটা হচ্ছে ময়দার পরোটা। একটুখানি আটা দিয়েছিলাম, কারণ ময়দাটা একটু কম পড়ে গেছিলো, তো তার জন্য একটু অল্প আটা দিয়েছি, ময়দার ভাগটা বেশি রয়েছে। তো চলো, ও একটু পরোটা খেতে চেয়েছে, তাই আজকে একটু পরোটা বানিয়ে দিচ্ছি ওকে। আর পরোটাগুলো প্রত্যেকটা মানে ফুলে ফুলে উঠছিল, কি বলবো, আমার এত ভালো লাগছিল। আর বেশ কয়েকদিন ধরে আমি পরোটা বানাইনি, আগে ওই ঘরেই বানানো হতো, এই ঘরে এসে আমি এই প্রথমবার পরোটা বানাচ্ছি। সঙ্গে একটু ডিমের তরকারি করব। 3টে ডিম দিয়ে দিলাম, মাম্মাম সোনার ডিমটা আমি সেদ্ধ করে রেখে দিলাম। ও ডিমের তরকারি অতটা পছন্দ করে না, আলুটাই পছন্দ করে তরকারির। কিন্তু ডিমটা যদি তরকারিতে দিই সেটাও খেতে চায় না, সেদ্ধ ডিমটা খেতে চায়। তাই ওর জন্য সেদ্ধ ডিম রেখে দিলাম, বরমশাইয়ের 2টো ডিম আর আমার একটা ডিম। তো আলুটা আমি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তো সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তাই একটু ঝটপট করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। মশলাপাতি দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে ডিম দুটো দেখো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। বেশ মাখা মাখা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। সময় এখন রাত 10টা, বরমশাই চলে এসছে। তো চলো এখন দুজনার খাবারটা নিয়ে নিই। আর মামাম সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরা এখন খেয়ে নেব। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।